ইরান এবার দিয়েই দিল সেই ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেশটি পেয়েছে ঐতিহাসিক বিজয়। এত বড় ঘোষণার নেপথ্যের গল্প আমাদের অজানা নয়। এবারে আরো বিস্তারিত জানা যাক। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঐতিহাসিক পরাজয় উপহার দিয়েছে। মুসলিম দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের উদ্দেশ্যে পাঠানো ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন। তার দাবি, 1 বছরেরও কম সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে 2 বার হামলা চালানো হয়েছে। প্রথমটি 2025 সালের জুনে, যেটি 12 দিন স্থায়ী ছিল, আর দ্বিতীয় সংঘাত শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে, যা এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত থেমে আছে। এই 2 সংঘাতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায় বলে অভিযোগ তেহরানের। ইরানের ভাষ্য অনুযায়ী এসব হামলায় নিহত হয়েছেন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক কমান্ডার, সাধারণ নাগরিক, এমনকি শিশু ও শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিন্তু সবচেয়ে বড় বার্তাটি আসে এরপর। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এত বড় হামলার পরও ইরানের সশস্ত্র বাহিনী শুধু টিকে থাকেনি, বরং শত্রুদের আধিপত্য ঐতিহাসিক আঘাত এনেছে। এই বক্তব্যের পেছনে কি রয়েছে? বিশ্লেষকেরা বলছেন, ইরান এখন সরাসরি সামরিক বিজয়ের চেয়েও বড় কিছু তুলে ধরতে চাইছে। সেটি হলো প্রতিরোধের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের টানা সামরিক চাপের পরও যদি একটি দেশ পাল্টা হামলা চালাতে পারে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে এবং যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাহলে সেটিকে তেহরান নিজেদের কৌশলগত সফলতা হিসেবেই দেখছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিম বিশ্বকে ঘিরে ইরানের নতুন বার্তা। মাজিদ ইবনে রেজা বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা এখন সবচেয়ে বড় প্রয়োজন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে সংলাপ ও সমন্বয়ই মুসলিম উম্মার প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হলো ইসরায়েলকে সমর্থন দেওয়া, আর সেই সমর্থনের কারণেই গত কয়েক দশকে ফিলিস্তিনের সহিংসতা ও দখলদারিত্ব বেড়েছে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে। কারণ একের পর এক হামলার পরও ইরান পুরোপুরি ভেঙে পড়েনি, বরং তারা দ্রুত প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে, যা মুসলিম বিশ্বের অনেক মানুষের মধ্যে নতুন ধরনের আত্মবিশ্বাস তৈরি করেছে। বিশেষ করে ইরানের ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় ভূমিকা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে এখন প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি সত্যিই নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, যার অন্যতম নায়ক পারস্য উপসাগরীয় দেশ ইরান? যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই এবার ইরানের পক্ষে উঠল জোরালো কণ্ঠ, আর সেই কণ্ঠ এসেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কাছ থেকে। চলমান ইরান যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি, যা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। কারণ তিনি শুধু যুদ্ধের সমালোচনাই করেননি, সরাসরি প্রশ্ন তুলেছেন এই যুদ্ধের বৈধতা, উদ্দেশ্য এবং এর প্রকৃত মূল্য কে দিচ্ছে তা নিয়েও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জোহরান মামদানি বলেন, 3 মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল যার জন্য কেউ ভোট দেয়নি। তার দাবি, এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কিছু ক্ষমতাধর মানুষ, কিন্তু এর মূল্য দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। মামদানি বলেন, হাজার হাজার বেসামরিক মানুষ ইতোমধ্যেই নিহত হয়েছেন। একই সঙ্গে নিহত হয়েছেন 13 জন মার্কিন সেনাও, আর তারা কেউই আর তাদের পরিবারের কাছে ফিরবেন না। এখানেই থামেননি নিউ ইয়র্কের এই মেয়র। তিনি সরাসরি অভিযোগ করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই যুদ্ধ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এর সরাসরি চাপ পড়ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনেও। মামদানির ভাষায়, আমেরিকানরা এখন পেট্রোল পাম্পে বাড়তি দাম দিচ্ছেন, মুদি দোকানে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাচ্ছে। অর্থাৎ হাজার মাইল দূরের যুদ্ধের বোঝা গিয়ে পড়ছে শ্রমজীবী মানুষের কাঁধে। তিনি বলেন, বিদেশে ঝরে যাওয়া প্রতিটি প্রাণ এবং দেশের শ্রমজীবী মানুষের পকেট থেকে বেড়ে যাওয়া প্রতিটি ডলার সবই এই বেপরোয়া সিদ্ধান্তের ফল।
সবচেয়ে কড়া মন্তব্যটি তিনি করেন শেষ দিকে। মামদানি বলেন, যারা এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা কখনো এর মূল্য দেবে না, বরং সেই চাপ বহন করতে হচ্ছে এমন মানুষদের যাদের সেই ধাক্কা সামলানোর সামর্থ্য সবচেয়ে কম। বিশ্লেষকেরা বলছেন, জোহরান মামদানির এই অবস্থান যুক্তরাষ্ট্রের ভেতরে বাড়তে থাকা যুদ্ধবিরতি মনোভাবের প্রতিফলন। বিশেষ করে তরুণ ভোটার, শ্রমজীবী জনগোষ্ঠী এবং প্রগতিশীল রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে এখন প্রশ্ন বাড়ছে, যুদ্ধে যুক্তরাষ্ট্র আসলে কি অর্জন করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মামদানি প্রথম দিন থেকেই এই যুদ্ধের বিরোধিতা করেছেন বলে দাবি করছেন। তার ভাষায়, আমি তখনও এর বিরোধিতা করেছি, এখনো করি, এই যুদ্ধ বন্ধ করতেই হবে। এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। কেউ তাকে সাহসী কণ্ঠ বলেছেন, আবার কেউ অভিযোগ তুলেছেন তিনি ইরানের অবস্থানকে বৈধতা দিচ্ছেন। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের ভেতরে এখন যুদ্ধ নিয়ে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে অর্থনৈতিক চাপ ও মানবিক ক্ষয়ক্ষতি। আর এই পরিস্থিতিতে জোহরান মামদানির মতো বড় শহরের একজন মেয়রের প্রকাশ্য অবস্থান নতুন রাজনৈতিক সমীকরণও তৈরি করতে পারে। ইরান সমর্থিত লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া মিসাইলের ঝড়ে পুরোপুরি যেন দিশেহারা অবস্থা ইসরায়েলিদের। কিন্তু কি এমন লঙ্কাকাণ্ড ঘটিয়েছে হিজবুল্লাহ, যার জন্য কুল কিনারা পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ইহুদিবাদীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ বলয় গড়ে তুলতে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি এনেছে এমন সব অস্ত্র যাকে প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে কি লেবাননেও পরাজিত হতে চলেছে ইসরায়েল? প্রশ্ন হলো, হঠাৎ করেই ইসরায়েলের বিরুদ্ধে এভাবে দাপট দেখাতে কিভাবে সফল হচ্ছে হিজবুল্লাহ বাহিনী? মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের মূল উৎপাটনের শপথ নিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমেই নেতানিয়াহুর দিকে আঙুল উঁচিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে যে আগ্রাসন বন্ধ করো, তা না হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে লজ্জাজনক পরাজয় হবে ইহুদিবাদীদের। ইরানের কাছে পরাজয় বরণ করার পর হিজবুল্লাহর বিরুদ্ধেও যেন প্রায় একই হাল হতে চলেছে ইসরায়েলের সামরিক বাহিনীর। মাত্র ২৪ ঘন্টার মাথায় ইসরায়েলের বিরুদ্ধে ২২ দফায় হামলা চালিয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। মূলত চলতি বছরের মার্চ মাস থেকে পুনরায় শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধেই এমন প্রতিরোধ বলয় গড়ে তুলেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। সে লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রতিনিয়তই জোরদার মিসাইল হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, যাকে ঘিরে কিছুক্ষণ পরপরই ইহুদিবাদী দেশটিতে বেজে উঠছে নিরাপত্তার সাইরেন। ফলে বাধ্য হয়ে বাংকারে লুকাতে হচ্ছে ইসরায়েলিদের। জানা গেছে, শুধুমাত্র ইসরায়েলের কিরিয়াত সমনা শহরকে লক্ষ্য করে সম্প্রতি কমপক্ষে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ বাহিনী। ৩০ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু প্রশ্ন হলো, হিজবুল্লাহর প্রতিরোধমূলক হামলা ঠেকাতে কেন ব্যর্থ হচ্ছে ইসরায়েল? নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, হিজবুল্লাহর হাতে এসেছে এমন অস্ত্র যাকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম নেই ইসরায়েলের কাছে। কামিকাজে মডেলের এক ধরনের বিশেষ আত্মঘাতী ড্রোন তৈরি করেছে হিজবুল্লাহ। এসব মারণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই ড্রোনগুলোতে নেই কোনো তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা, অর্থাৎ ফাইবার অপটিক কেবলের সাহায্যে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করে হিজবুল্লাহর সেনারা। বিশ্লেষকরা বলছেন, ওয়্যারলেস সংকেত ছাড়াই এসব ড্রোন কাজ করতে পারায় এগুলোকে প্রতিহত করতে পারে না ইসরায়েলের উন্নত এবং অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যার ফলে নির্ভুলভাবেই শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে সফল হচ্ছে হিজবুল্লাহ। তবে এসব মারণাস্ত্র কোথায় পাচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটি? বহু বছর ধরে ইরানের আর্থিক ও সামরিক সহায়তায় নিজেদের এক বিশাল অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ, এমনটাই দাবি ইসরায়েলের গোয়েন্দাদের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে হিজবুল্লাহর কাছে প্রায় ১.৫ লাখ মিসাইল ছিল বলেও জানিয়েছে ইসরায়েলের সামরিক সূত্রগুলো। তবে আত্মঘাতী এসব ড্রোনগুলো প্রসঙ্গে ইহুদিবাদীদের শঙ্কা, চীন কিংবা ইরান থেকেই এসব আমদানি করেছে হিজবুল্লাহ। তারপর সেই মারণাস্ত্রগুলোতে গ্রেনেড অথবা অনুরূপ বিস্ফোরক ডিভাইস যুক্ত করে সেগুলো দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটি।
ইসরায়েলের সবচেয়ে বড় ভয় কি এবার সত্যি হতে যাচ্ছে? নতুন যুদ্ধ শুরু হলে ইরান কি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করতে চলেছে? এমন আশঙ্কা উঠে এসেছে খোদ ইসরায়েলের ভেতর থেকেই। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এমন এক সতর্ক বার্তা দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। তাদের দাবি, প্রতিটি সংঘাতের পর ইরান নতুন নতুন যুদ্ধ কৌশল শিখছে, আর ভবিষ্যতে আরেকটি যুদ্ধ শুরু হলে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হুমকি হয়ে উঠবে তেহরান। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইসরায়েলের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেই নতুন চুক্তির আলোচনা চলছে সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যু প্রায় উপেক্ষিত থাকছে। অর্থাৎ ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ভান্ডার নিয়েই কোনো কার্যকর সীমাবদ্ধতা আসছে না। আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড বলছে, ইরানের বড়, দ্রুতগতির এবং অত্যন্ত নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই এখন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। আর যদি নতুন চুক্তিতে এই অংশ বাদ পড়ে তাহলে ভবিষ্যতের যুদ্ধ আরও বিধ্বংসী হতে পারে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন তারা মূলত ৩০ থেকে ৬০ দিনের যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বাস্তবে যুদ্ধ কখন শুরু হবে, কখন থামবে বা কত দূর গড়াবে সেই সিদ্ধান্ত পুরোপুরি ইসরায়েলের হাতে ছিল না, বরং ওয়াশিংটনের রাজনৈতিক অবস্থান বারবার বদলেছে। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ সপ্তাহের মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ রাখার কথা বলেছিলেন। পরে সেটি আবার ৬ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়। অথচ যুদ্ধবিরতির পরও নতুন সংঘাতের ঝুঁকি কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা ছিল না। ফলে এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে ইসরায়েলি সেনাবাহিনী। জরুরি রিজার্ভ সেনাদের স্বাভাবিক জীবনে ফেরানো হবে নাকি আবার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই সিদ্ধান্তও পুরোপুরি নিতে পারছে না তারা। তবে সবচেয়ে কৌতূহল তৈরি করেছে আরেকটি বিষয়। আইডিএফ বলছে ২০২৬ সালের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধের তুলনায় কম ছিল, কিন্তু এর পেছনের কারণ শুধুই ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা নয়। ইসরায়েলি বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অনেক বেশি জড়িত ছিল। একই সঙ্গে ইরান এবার তাদের ক্ষেপণাস্ত্রের বড় অংশ ছুড়েছে সংযুক্ত আরব আমিরাত সহ আরও ১১টি আরব ও মুসলিম দেশের দিকে। অর্থাৎ ইরান শুধু ইসরায়েলকে নয়, পুরো অঞ্চলকেই নতুন কৌশলের অংশ বানিয়েছে। আর এইটি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, কারণ বিশ্লেষকেরা বলছেন ইরান বুঝে গেছে শুধু একটি ফ্রন্টে যুদ্ধ সীমাবদ্ধ রাখলে তারা সহজ লক্ষ্য হয়ে যাবে। তাই ভবিষ্যতের সংঘাতে তারা একসঙ্গে একাধিক থেকে চাপ তৈরি করতে পারে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর এখানেই সামনে আসছে নতুন আশঙ্কা। যদি ইরান আরও উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমন্বিত হামলার কৌশল তৈরি করে থাকে তাহলে পরবর্তী সংঘাত আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। ইসরায়েলের ভেতরেও এখন এই প্রশ্ন জোরালো হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়ন্ত্রণ ছাড়া রেখে কোনো চুক্তি আদৌ কার্যকর হবে কি? চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের এবারের হামলা থেকে আর রেহাই পাবে না মার্কিনীদের সামরিক স্থাপনা, এমনকি বাদ পড়বে না ইউরোপ অঞ্চলও। কিন্তু কোন অস্ত্র দিয়ে পশ্চিমাদের ঘায়েল করতে চলেছে ইরান? দেশটি কি তাহলে নতুন কোনো শক্তিশালী সমরাস্ত্র তৈরি করেছে? কূটনীতি ব্যর্থ হলেই আবারও গর্জে উঠবে যুদ্ধের ময়দান, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। তবে এবারের যুদ্ধে ইরান কয়েক গুণ বেশি শক্তি নিয়েই ময়দানে নামবে বলে ধারণা সমরবিদদের। কিন্তু যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে নতুন কোন রণকৌশল তৈরি করেছে তেহরান? প্রশ্ন হলো, ইরানের কাছে থাকা ক্ষেপণাস্ত্রগুলো কি ইউরোপ অঞ্চলেও হামলা চালাতে সক্ষম? যুদ্ধ পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস করতেই নামবে ইরানের সামরিক বাহিনী। যদিও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর পাশাপাশি বিভিন্ন জটিল বিষয়ে সমাধানের পথ খুঁজতে ইরানের সাথে আলোচনা চলমান রেখেছে মার্কিন প্রশাসন। তবে আলোচকরা অগ্রগতির কথা জানালেও সামরিক সংঘাত কমে আসার তেমন কোনো লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক সময়ে কমপক্ষে ২ দফায় ইরানের বন্দর আব্বাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনা ছড়িয়েছে তেহরানের।
মার্কিনীদের লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হুঙ্কার, চলমান কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলেই শক্তিশালী সামরিক বিকল্পের পথকেই বেছে নেবে তেহরান। আর ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC তো জানিয়েই দিয়েছে, পুনরায় সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যের বাইরেও সেই আগুনের উত্তাপ ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের এমন সব স্থাপনায় ইরান আঘাত হানবে যা কল্পনাও করতে পারবে না মার্কিন প্রশাসন। এদিকে যুদ্ধের ময়দানের এই উত্তাপ যে কোনো ক্রমেই কমছে না তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দেওয়া সাম্প্রতিক হুঁশিয়ারিতেই ফুটে উঠেছে। এ প্রসঙ্গে ইরানের সরকারের শীর্ষ এই ব্যক্তি বলেছেন, সম্ভাব্য যে কোনো যুদ্ধে চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আমাদের সামরিক বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করেই মার্কিনীদের ঘায়েল করার জন্য রণকৌশল সাজিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কিন্তু পুনরায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে কি কি পদক্ষেপ নিতে পারে ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সংঘাতের পাশাপাশি কৌশলগত অবস্থান থেকেও ইহুদিবাদীদের ঘায়েল করছে ইরান। হরমুজ প্রণালীতে অবরোধের মাধ্যমে মার্কিনীদের অর্থনৈতিক ক্ষতি সাধন করে প্রতিরোধমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে তেহরান। আর এই সাফল্যে উৎসাহ পেয়ে ইরান এখন আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সাহায্যে ইরান এখন বাব আল মান্দাব প্রণালীর উপরও প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে, যা ইউরোপ ও আরব দেশগুলোর মাঝে সংযোগকারী আরেকটি প্রধান ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এটিতেও ইরান অবরোধ তৈরি করলে বিশ্বব্যাপী পশ্চিমাদের প্রভাবে ভাটা পড়বে, ধসে পড়বে তাদের অর্থনৈতিক পরিস্থিতিও, এমনটাই দাবি বিশ্লেষকদের। তবে শুধুমাত্র কৌশলগত অবস্থান থেকেই মার্কিনীদের ঘায়েল করবে না তেহরান। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ারও শপথ নিয়েছে IRGC। সাম্প্রতিক যুদ্ধেই ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পরিচালিত যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে কমপক্ষে 2টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল তেহরান, যা মার্কিনীদের ওই ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের প্রথম কোনো হামলার ঘটনা। এরপর থেকেই পশ্চিমাদের মাঝে সংশয় বাড়তে থাকে যে ইরান হয়তো আরও বেশি রেঞ্জের মাঝে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। তাই তো মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ফারজিন নাদিমি বলেছেন, আরও শক্তিশালী হয়ে ওঠা ইরান যদি আকস্মিক হামলায় ইউরোপের বিরুদ্ধে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার সিদ্ধান্ত নেয়, তবে এর লক্ষ্যবস্তুর মধ্যে থাকতে পারে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি RAF ফেয়ারফোর্ট এবং RAF লেকেনহেদ। বাদ পড়বে না জার্মানির রামস্টাইন লজিস্টিক্যাল হাবও। তবে এক্ষেত্রে কোন অস্ত্র ব্যবহার করতে পারে ইরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা পরিচালিত আত্মঘাতী ড্রোন তৈরির চেষ্টাই চালাচ্ছে ইরান, যাতে লাগানো যাবে অত্যাধুনিক ক্যামেরা। এর সাহায্যে ইলেকট্রনিক জ্যামিং ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই এড়াতে পারবে ইরানের ওই আত্মঘাতী ড্রোনগুলো, যার মাধ্যমে হামলার পরিধি বৃদ্ধি করবে তেহরান, এমনটাই দাবি সমরবিদদের। ইরানের পারমাণবিক কার্যক্রমই কি দেশটির শক্তির মূল উৎস হয়ে উঠেছে? তবে কি 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চলেছে তেহরান? কারণ পশ্চিমাদের শঙ্কা 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। তাই তো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরানের সাথে সমঝোতামূলক চুক্তি না হলেই যুদ্ধ আবারও শুরু হবে। কিন্তু ইরান কি মানবে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত? পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের সাথে কি আপোষ করবে তেহরান? প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরিতে কতদূর এগিয়েছে ইরান? লোহা যেমন আগুনে নিক্ষেপ করলে উত্তপ্ত হয়ে উঠে, ঠিক তেমনই অবস্থা হয়েছে ইরানেরও। যুক্তরাষ্ট্র যতই চাপ প্রয়োগ করছে, ইরান যেন ততটাই গর্জে উঠছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে দমাবার চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে দেশটির সাথে চূড়ান্ত সমাধানের পথ খুঁজতে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে হঠাৎ করেই বৈঠকে বসেন ট্রাম্প। বড় ধরনের সংকট মোকাবিলায় এই রুমটি থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন মার্কিন শাসক। অথচ টানা কয়েক ঘন্টার চলমান ওই বৈঠকের পরও ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন ট্রাম্প। ৩০ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু ইরানকে ঘিরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন বারবার পিছিয়ে যাচ্ছেন ট্রাম্প? ভঙ্গুর যুদ্ধবিরতিকে ৬০ দিনে টেনে নিয়ে যাওয়ার জন্যই আলোচনা চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। আর এ সময়ের মধ্যেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চূড়ান্ত সমাধানের পথ বের করবে দেশ দুটি। ট্রাম্প প্রশাসন চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস করবে, তবেই ৬০ দিনের যুদ্ধবিরতিতে যাবে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বলছে চলমান আলোচনায় পারমাণবিক ইস্যুতে কোনো আলাপ হবে না। তাই তো হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন একটি চুক্তি করবেন যা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের কাছে মূল উদ্বেগের বিষয়টা আসলে কি? চলমান কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলেই ইরানের বিরুদ্ধে আবারও গর্জে উঠবে যুক্তরাষ্ট্র, এমনটাই হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মূলত ইরানের কাছে থাকা ৬০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরেই বেশি উদ্বেগ বিরাজ করছে ট্রাম্প প্রশাসনের মাঝে। কারণ বিশ্লেষকদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা যত বাড়ে একে আরও সমৃদ্ধ করা তত দ্রুতগতিতে সহজ হয়ে ওঠে, যার মাধ্যমে ৬০% থেকে ৯০% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান। এদিকে সম্প্রতি ইরানের সরকারের একজন শীর্ষ ব্যক্তি হুঁশিয়ার করেই জানিয়েছেন যে তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা ৯০% উন্নীত করবে তেহরান, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির পথে আগানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে ইরান কোনো ধরনের আপোষ করতে রাজি না হওয়ায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। এরই মাঝে ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে পুনরায় যুদ্ধে শত্রুপক্ষকে চরম শিক্ষা দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে তেহরান। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকেও সম্ভাব্য এই যুদ্ধে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছে ইরানকে দমানো মোটেও কোনো সহজ কাজ নয়। তাহলে কি ইরানের ক্ষেপণাস্ত্রকেই ভয় পেল মার্কিন প্রশাসন? কারণ সাম্প্রতিক যুদ্ধে বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এনে ভীতিকর এক পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র। তবে এতেও যে ইরান দমাবার পাত্র নয় সে বিষয়টি হারে হারে টের পেয়েছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর সামনে ইরান ব্যবহার করেছে কেবলমাত্র মিসাইল আর আত্মঘাতী ড্রোন, আর এতেই যেন ইহুদিবাদীদের মরি অবস্থা। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের ভাষাকে প্রতিহত করতে কেন ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? প্রশ্ন হলো, পারমাণবিক ইস্যুতে ইরান কি তবে ঘুরে দাঁড়াবে? যুদ্ধের উত্তাপ যেন কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যে। ইরানের বিরুদ্ধে নতুন করে 2 দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য এই হামলায় তেহরানের কোনো ক্ষতি করতে পারেনি মার্কিন সামরিক বাহিনী। উল্টো যুক্তরাষ্ট্রেরই মান ইজ্জত যেন বিলীন করেছে তেহরান। MQ-9 মডেলের মার্কিন সামরিক বাহিনীর একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করে নিজেদের শক্তির নতুনভাবে জানান দিয়েছে ইরান। এমনকি কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে ভয় ধরিয়ে দিয়েছে তেহরান। ঠিক এ কারণেই মার্কিনীদের সাথে চলমান কূটনৈতিক আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধি দলের শীর্ষ ব্যক্তি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আলোচনার মাধ্যমে নয় বরং ক্ষেপণাস্ত্রের সাহায্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের স্বার্থ আদায় করছি আমরা। বৈঠকে শুধুমাত্র আমাদের দাবি দাওয়াগুলো মার্কিনীদের কাছে তুলে ধরি। 29 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি।
কিন্তু কূটনীতির এই মার প্যাচে ইরানের ক্ষেপণাস্ত্র কিভাবে আলোচনার মূল কেন্দ্র হয়ে উঠল? মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ইরানের কাছেই সবচেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্রের মজুদ আছে। সাম্প্রতিক যুদ্ধের আগেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন বিশ্লেষকরা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান ইরান যাতে তাদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম থেকে সরে দাঁড়ায়। এমনকি ইরানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশটির মিসাইল ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কয়েক দফায় বোমা বর্ষণও ঘটিয়েছে ইহুদিবাদীরা। কিন্তু তাতেও কোনো সফলতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো ইরানের পার্লামেন্টের স্পিকার বেশ দম্ভের স্বরেই বলেছেন, যে কোনো চুক্তির বিজয়ী সেই পক্ষ যারা পরের দিন থেকেই যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়। কথা ও কাজের সাথে মিল রাখা জাতি হলো ইরানিরা। সম্প্রতি দেশটির সামরিক বাহিনীর শীর্ষ মহল দাবি করেছে যে তাদের বহরে যোগ হয়েছে নতুন আরো শত শত ব্যালিস্টিক মিসাইল। এমনকি মধ্যপ্রাচ্য জুড়ে টিকে থাকা যুক্তরাষ্ট্রের বাকি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তাক করেছে তেহরান। পুনরায় যুদ্ধ শুরু হলেই পূর্বের চেয়েও কঠোর জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এখন প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করা নিয়ে নেতানিয়াহুর স্বপ্ন কি তবে অধরাই থেকে যাবে? আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। নাতানস, ইস্পাহান ও ফোর্দো সহ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্রে সাম্প্রতিক যুদ্ধের সময়ই হামলা চালিয়েছিল ইহুদিবাদীরা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু এখন আবার সেই ট্রাম্পই ভয়ের স্বরেই বলছেন ইরানকে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র। অর্থাৎ তেহরানের এই কার্যক্রম ধ্বংস করা যে যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব, সেটি এখন